2013 সালের 5ই মে কেবল বাংলাদেশই নয়, যে দিনটি ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্বে। ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বর যেন সেদিন পরিণত হয়েছিল ইতিহাসের কালরাত্রিতে। আজ থেকে প্রায় এক যুগ তথা 12 বছর আগে 5ই মে শাপলা চত্বরে কি ঘটেছিল, কেনই বা ঘটেছিল তা জানতে হলে আমাদেরকে সবার আগে জানতে হবে কোন প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম নামক অরাজনৈতিক সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। সেসব ঘটনা এবং ঘটনার পেছনের ঘটনা তুলে ধরতে আপনাদের সঙ্গে আছি আমি মহসিন কবির। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর দেশপ্রেমিক সেনাবাহিনী, ডানপন্থী ও ইসলামপন্থী রাজনৈতিক শক্তিকে নির্মূলে শুরু হয় নানামুখী চক্রান্ত। প্রথমে বিডিআর বিদ্রোহের নামে ওই বছরের ফেব্রুয়ারিতে ভারতের চক্রান্তে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। এরপর দেশের ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে আলেমোলামাদেরকে নিধন করতে শুরু হয় নতুন মিশন। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে একটা ইসলাম ফোবিয়া তৈরি হয়েছিল এবং সেই ইসলাম ফোবিয়াকে কাজে লাগিয়ে বিগত সরকার জঙ্গিবাদ দমনের নামে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে। শুরুতেই ইসলাম, মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং বিদ্বেষমূলক লেখালেখির মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেয়া হয়। আর এ কাজে ব্যবহার করা হয় কিছু ব্লগারকে। মুক্ত মতের নামে মহান আল্লাহ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক নানা বিধান নিয়ে বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে অশালীন ও কুরুচিপূর্ণ বিভিন্ন লেখালেখি। এসব ব্লগারদের মধ্যে অন্যতম রাজীব হায়দার, যিনি থাবা বাবা নামে ব্লগ লিখতেন। ব্লগার অভিজিৎ রায়, যিনি আকাশ মালিক ছদ্মনামে মুক্তমনা ব্লগে লিখতেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সে সময়ে মুখে ধর্মীয় সম্প্রীতির কথা বললেও ব্লগারদের এমন সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারে ছিল নিশ্চুপ। বরং উল্টো তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নির্যাতনের খড়গ নেমে আসত। জঙ্গি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন করা হতো ব্লগারদের বিরোধিতাকারীদের। এমনই এক প্রেক্ষাপটে মুসলমানদের ঈমান ও আকীদা রক্ষায় 2010 সালে আত্মপ্রকাশ ঘটে হেফাজতে ইসলাম নামক একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠনের। ইসলাম নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কটূক্তিমূলক এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা ব্যাপকভাবে যখন চলতে শুরু করে তখনই হেফাজতে ইসলাম গঠিত হয়। প্রিয় দর্শক, ইতিহাসের যে বাস্তবতায় হেফাজতের জন্ম হয়েছিল, পরবর্তীতে সেই সংগঠনটিই হয়ে ওঠে তৎকালীন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদ হারানোর ভীতির কারণ। ফলে হেফাজতকে নির্মূলের নামে দেশের আলেম ওলামাদেরকে নির্মূলে তখন নেওয়া হয় ভিন্ন এক পরিকল্পনা। ঘটনার গভীরে গিয়ে আমরা সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন জামাতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিতে গঠন করা হয় বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু তাতেও পুরোপুরি ভরসা পাচ্ছিল না তারা। এ কারণে জামাত নেতা কাদের মোল্লা সহ আটক সবার ফাঁসি নিশ্চিত করতে 2013 সালের ফেব্রুয়ারিতে শাহবাগে উদয় হয় গণজাগরণ মঞ্চের। এই মঞ্চের নায়ক হিসেবে নির্বাচন করা হয় ডাক্তার ইমরান এইচ সরকারকে। শুধু নামেই সরকার ছিলেন না, সে সময় তিনিই হয়ে ওঠেন সরকারের ওপরে ছায়া সরকার। রাষ্ট্রীয় নির্বাহী আদেশের মতো ইমরান এইচ সরকারের শাহবাগ থেকে দেয়া নির্দেশে তখন দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হতো। আগামীকাল থেকে আপনারা রাজপথে থাকবেন, প্রতি পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, মোড়ে মোড়ে আপনারা অবস্থান নেবেন। সে ওখান থেকে শাহবাগ থেকে বলে দেয় যে আজকে পতাকা অর্ধরোহিত থাকবে, সচিবালয় পর্যন্ত পতাকা অর্ধরোহিত করে। স্লোগানের নামে এমন খিস্তি খেউর আর কুরুচিপূর্ণ বক্তব্যের ফাঁকে চলত বিরিয়ানির প্যাকেট বিতরণ, যাতে লোকজনকে খাবারের জন্য এদিক সেদিক ছুটতে গিয়ে জমায়েত পণ্ড না হয়। অন্যদিকে গণজাগরণ মঞ্চকে আরও শক্তিশালী এবং দেশে বিদেশে এটিকে বৈধতা দিতে ব্যবহার করা হয় গণমাধ্যমকে। গত 15 বছর যারা ক্ষমতাকে দখল করে রাখছিল তাদের মদতেই তারা এত আস্ফালন পাইছে। মূলত শাহবাগের এই মঞ্চ নাটক প্রচারে গণমাধ্যমগুলোকে এক প্রকার বাধ্য করা হয়। কেউ এর ব্যতিক্রম করলে
নেমে আসত খড়গ, যেমনটি ঘটেছিল দৈনিক আমার দেশ পত্রিকার বেলায়। সে সময় গণজাগরণ মঞ্চের আসল রহস্য উন্মোচন করে পত্রিকাটি। এ কারণে 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা। গ্রেপ্তার হন সম্পাদক মাহমুদুর রহমান। এতক্ষণ ইতিহাসের যে অংশটুকু তুলে ধরা হলো তা হয়তো আপনাদের অনেকেরই জানা, তবে প্রায় এক যুগ আগে ঘটে যাওয়া এসব ঘটনা সে সময় জন্ম নেওয়া শিশু কিংবা সেদিনের কিশোর, যারা বর্তমানে তরুণ অথবা যুবক, তাদের কাছে একেবারেই নতুন। যাদের অনেকেই শাপলা চত্বরের সেই নৃশংস অতীত এবং অন্তরালের ঘটনাগুলো সম্পর্কে জানেন না। আমরা আপনাদেরকে আরও একবার সেই অতীত স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চাই। 2013 সালের 6 এপ্রিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ থেকে ব্লগার ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধানসহ 13 দফা দাবি ঘোষণা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। দাবি মেনে নেওয়ার জন্য ওই মাসের 30 এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়, নয়তো 5 মে ঢাকা অবরোধের কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা। তবে শেষ পর্যন্ত সরকার তাদের সেই দাবি না মানায় 5 মে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে লাখো মানুষের স্রোত ঢাকার দিকে ছুটতে থাকে, কিন্তু পথে পথে চলে বাধা এবং হামলা। হেফাজতে ইসলাম মূলত আলেম ওলামাদের সংগঠন হলেও 5 মের কর্মসূচিতে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেন। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাঁচপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা লাখো জনতা। সব বাধা ও হামলা উপেক্ষা করে বেলা 11:30টার দিকে ঢাকার বাইরে থেকে আসা লোকজন রাজধানীতে ঢুকে পড়ে, জমায়েত হতে থাকেন শাপলা চত্বরে। সরকার দলীয় ক্যাডাররা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পল্টন এলাকায় হেফাজত কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু সরকার ও গণমাধ্যম এই হামলার দায় চাপায় হেফাজতের কর্মীদের ওপর। সংঘর্ষের এক পর্যায়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গুলিস্তান, পল্টন ও আশপাশের এলাকা। পোশাক পরিহিত পুলিশ সদস্যরা এভাবেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করে অনেক হেফাজত কর্মীকে। সে সময় গুলি ও পিটুনিতে বেশ কয়েকজন হেফাজত কর্মী নিহত হন, আহত হন অনেকেই। ইসলাম ব্যাংক হাসপাতালে আমার দ্বিতীয় দিন যে তথ্যটা দিল যে 2500-এর মতো উনি এখান থেকেই করছে, এবং বিভিন্ন হাসপাতাল থেকে তথ্যের ভিত্তিতে আমরা মনে করি 10,000-এর কম না। এক পর্যায়ে বাইতুল মোকাররম এলাকার বইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে পবিত্র কোরআন সহ বিভিন্ন বই পুস্তক পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। ব্যাপক ভাঙচুর ও লুটপাট চলে বাইতুল মোকাররমের সোনার দোকানগুলোতে, আর এসবের দায় চাপানো হয় হেফাজত নেতাকর্মীদের ওপর। কোন আলেম ওলামা, কোন তৌহিদি জনতা, কোন সাধারণ মানুষ কোরআন ফুরায় নেই। এলাকার শ্রমিক লীগ সহ অন্যান্য তাদের বাম এলাকায় যারা ছিল তারা ওই এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। অনেক জায়গায় আপনারা দেখেছেন যে বাপ্পাদিত্য বসু ছিলেন, উনি কোরআন শরীফে আগুন দিয়েছেন। এ নিয়ে গণমাধ্যমেও চলে ব্যাপক প্রচারণা। সোনার দোকানে লুটপাটের ঘটনা তদন্ত করে শেখ হাসিনা সে সময় অপরাধীদের গ্রেপ্তারের ঘোষণা দেন, কিন্তু রহস্যজনক কারণে পরবর্তীতে সোনার দোকানে লুটপাটকারীদের গ্রেপ্তার করা হয়নি। হেফাজত কর্মী, পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারদের সঙ্গে ত্রিমুখী এই সংঘর্ষ থেমে থেমে চলতে থাকে সন্ধ্যা নাগাদ। এদিকে বাইরে যখন এমন রণক্ষেত্র, তখন লালবাগ মাদ্রাসায় অবস্থানরত হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী সহ অন্য নেতাদের অবরুদ্ধ করে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। শাপলা চত্বরের সমাবেশ বন্ধের জন্য চাপ দিতে থাকেন ডিএমপির তৎকালীন উপকমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্যরা, যার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন লালবাগ মাদ্রাসার এই শিক্ষক ও হেফাজত নেতা। সেখানে নেওয়ার জন্য খুব পিড়াপিড়ি করতেছিল আর কি। মোনাজাত করে আপনি প্রোগ্রামটা শেষ করে তাড়াতাড়ি আপনার কর্মীদেরকে চলে যেতে বলেন। শফি সাহেব বলতেছিলেন তো সেখানে লাশের পর লাশ পড়তেছে, এই পরিস্থিতিতে আমি যেতে পারি না, তোমরা আগে এগুলো বন্ধ করো। কিন্তু আহমদ শফি কর্মসূচি প্রত্যাহারে রাজি না হয় আনুমানিক 11টার দিকে তাকে জোরপূর্বক বিমানে করে চট্টগ্রামে পাঠিয়ে দেন সাবেক ডিবির প্রধান হারুন। এদিকে গণমাধ্যমে প্রচার করা হয়
পুলিশ নিরাপত্তা দিয়ে আহমদ শফিকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে শাপলা চত্বরের দিকে রওনা দিলেও কিছুটা পথ গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিরাপত্তার অভাবে তিনি চট্টগ্রামে ফিরে গেছেন। এই হারুনেই কিন্তু এখান থেকে হুজুরকে জোর করে বের করে নিয়ে গিয়ে যে প্লেনে উঠাই দিয়ে চিটাঙ্গে পাঠাই দিল। দিনভর পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় হেফাজতের বহু নেতাকর্মী হতাহত হন। সন্ধ্যা নাগাদ অন্তত 18 থেকে 20 জন নিহত হন বলে আমাদেরকে জানান হেফাজত নেতারা। সেদিন সন্ধ্যার পর হেফাজতের সমাবেশের প্রতি একাত্মতা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে নেতাকর্মীদের সহায়তার নির্দেশ দেন। অন্যদিকে জামাত প্রকাশ্যে ঘোষণা না দিলেও শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছে। সবশেষ আল্লামা শফিকে ম্যানেজ করতে না পারা ছিল চরম ব্যর্থতা। এসব বিষয় সরকারকে দুশ্চিন্তায় ফেলে দেয়। আহমদ শফিকে পাঠিয়ে দেওয়ার পরই জরুরি বৈঠকে বসে সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। সেই বৈঠকে নেওয়া হয় ভয়ঙ্কর এক নৃশংস পরিকল্পনা। সিদ্ধান্ত হয় যত লাশই পড়ুক রাতের মধ্যেই শাপলা চত্বরকে সাফ করে ফেলতে হবে। দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল। সমাবেশ পরদিন অর্থাৎ 6 মে পর্যন্ত করালে পতন নিশ্চিত বলে বুঝতে পারে শেখ হাসিনা সরকারের অনুগত প্রশাসন। অভিযান পরিচালনার পূর্বে তৎকালীন পুলিশ প্রধান আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাব মহাপরিচালক মুখলেসুর রহমান এবং বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ সহ গোয়েন্দা প্রধানদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি হেডকোয়ার্টার থেকে সব নির্দেশনা প্রদান করা হয়। প্রিয় দর্শক, 5 মে মতিঝিলের শাপলা চত্বরের সেই অভিযানে কত মানুষ হত্যার শিকার হয়েছিল সেই তথ্য আজও সবার অজানা। কেন নিহতদের প্রকৃত সংখ্যা আজও জাতির কাছে অজানাই থেকে গেল, অনুসন্ধানে সে সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত 12টার পর থেকেই 3 দিক থেকে ধীরে ধীরে শাপলা চত্বরের দিকে এগোতে থাকে। মূল অভিযানের আগে ওই এলাকার বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়। পুলিশের দেয়া যার সাংকেতিক নাম অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট, আর বিজিবি অভিযানের নাম দেয় অপারেশন ক্যাপচার শাপলা। পুলিশের 5712 জন সদস্য, এলিট ফোর্স র্যাবের 1300 এবং বিজিবির 576 জন সদস্য সরাসরি অভিযানে অংশ নেয়। এর বাইরে বিজিবির 10 প্লাটুন ছাড়াও র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়। অনুগত কিছু গণমাধ্যম ব্যতীত অভিযানের সময় যাতে কোনো টেলিভিশনের ক্যামেরা এবং ফটোগ্রাফার থাকতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এরই অংশ হিসেবে অভিযানের আগে সব গণমাধ্যমকে বের করে দেওয়া হয়। কেবল বাধা দিয়েই ক্ষান্ত হয়নি, যেসব সাংবাদিক এই নির্দেশনা অমান্য করেছেন তাদেরকে লাঠিপেটা করা হয়। সরকারের নির্দেশ উপেক্ষা করে যেসব গণমাধ্যম এই খবর প্রচার করেছিল তাদের উপর নেমে আসে কালো থাবা। যতগুলো লাশ মারা ছিল পড়েছিল, এখন পুলিশ এবং আওয়ামী লীগের যারা ছিল তাদের লক্ষ্য ছিল এই লাশগুলো সরিয়ে নেওয়া, কিন্তু ক্যামেরা তাক করে থাকার কারণে তাদের আক্রোশটা মূলত এই টেলিভিশন চ্যানেলের উপর আসে। যদি জানে সাংবাদিক, তাদের উপর খুব টার্গেটেড অ্যাটাক শুরু হয়ে গেছিল। প্রথমে ইসলামিক টেলিভিশন এবং রাত 3টার দিকে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় সরকার। সেদিন দিগন্ত টেলিভিশনের বার্তাকক্ষ এবং মাঠের রিপোর্টারদের সার্বিক সমন্বয় করছিলেন সাংবাদিক হাসনাত শাহীন। দেখা গেল যে মূল সংখ্যা হয়তো অনেক, কিন্তু আমরা ঠিক যে কটা ডেড বডি পেয়েছি সে কটাই দিতাম। এই কারণে আমাদের অনেক চাপ আসতো যে মারা যাচ্ছে অনেক, আপনারা কম দিচ্ছেন কেন। সরকার তা চাইতো না যে আমরা অনুষ্ঠানটা চালাই, তার কারণ আমাদের ক্যামেরা থাকার কারণে ওনারা যথেচ্ছাচার করতে পারেন নাই। আইন শৃঙ্খলা বাহিনীর হিসাব অনুযায়ী 5 মের অভিযানে প্রায় 1,55,000 গোলা বারুদ খরচ হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে 80,000 টিয়ার শেল, 60,000 রাবার বুলেট, 15,000 শটগানের গুলি এবং 12,000 সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এর বাইরে পিস্তল এবং রিভলভার জাতীয় ক্ষুদ্র অস্ত্রের গুলি খরচ হয়েছে মাত্র 350 রাউন্ড। সবার হাতে ছিল SMG, AK-47 রাইফেল সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আগেই বলেছি 5 মে মতিঝিলের শাপলা চত্বরের সেই অভিযানে কত মানুষ হত্যা করা হয়েছিল সেই তথ্য আজও সবার অজানা। এ নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার একটি তালিকা প্রকাশ করেছে, তবে তারা বলছে এটি চূড়ান্ত নয়, এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল অভিযানে কোনো মানুষ মারা যায়নি। এখানে কিন্তু হুড়োহুড়িতে কিছু লোক মারা যায়, কিন্তু এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, সেখানে কিন্তু একটা স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নিহত হয়।
ওই ঘটনায় প্রকাশিত মানবাধিকার সংগঠন অধিকারের তালিকায় অধিকাংশ মানুষই গুলিতে নিহত হওয়ার বিষয়টি উঠে এসেছে। ফলে আওয়ামী লীগ সরকারের বক্তব্য অনেক আগেই জাতির সামনে মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে শত শত মানুষ নিহত হওয়ার ব্যাপারে হেফাজতে ইসলামের সেই দাবিই বা কতটা যৌক্তিক? শাপলা চত্বরে সেদিন 1.5 লাখের বেশি গোলাবারুদ কি নিছকই ফাঁকা জায়গায় ছোড়া হয়েছিল? সেদিন সন্ধ্যা নাগাদ পুলিশের গুলি এবং আওয়ামী লীগের হামলায় 18 থেকে 20 জন নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। 2013 সালের 5 মে আমি স্টেজে ছিলাম। মাগরিবের পূর্বেই আমরা স্টেজের পিছনে শাপলা চত্বরে 7টা লাশ দেখেছি। বিভিন্ন দিক থেকে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে প্রায় 17টি লাশ শাপলা চত্বরে সারিবদ্ধভাবে রাত 2টার সময় আমার নিজের চোখে দেখা। কিন্তু রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে একজনও মারা যায়নি। সরকারের এমন বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। 5 মের ঘটনার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে এভাবেই উপহাস করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এটা কোন ধরনের ইসলাম পালন করা আমি জানি না, কারণ ইসলামে তো মিথ্যা কথা বলাটা মহাপাপ। আওয়ামী লীগ যে মিথ্যা কথা বলে এবং খুব নেকেড ভাবে বলে, ওই দিন জাতি জেনে গেছে, বুঝে গেছে। কিন্তু 5 ও 6 মের ঘটনায় প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শাপলা চত্বর ছাড়াও বিভিন্ন স্থানে অনেক লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। গুলিবিদ্ধ গুরুতর আহত অনেকে সে সময় জীবন বাঁচাতে খুঁড়িয়ে কিংবা অন্যদের কাঁধে ভর করে ঘটনাস্থল ত্যাগ করেন। কেউ বা আশপাশের মসজিদ ও ভবনে গুলিবিদ্ধ হয়ে কাতরাতে থাকেন। আহতদের হাসপাতালে নেয়ার জন্য ছিল না কোনো অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো পরিবহন ব্যবস্থা। আধুনিক সভ্য সমাজে জঙ্গলের হিংস্র জীবের প্রতিও সহানুভূতি দেখানো হয়, কিন্তু মাদ্রাসা পড়ুয়া এবং সাধারণ নিরস্ত্র এসব মানুষের প্রতি সেদিন ন্যূনতম দয়া কিংবা মানবিকতা দেখানো হয়নি। শিশু থেকে শুরু করে আহত, বিধ্বস্ত, ভীত সন্ত্রস্ত হেফাজত কর্মীরা প্রাণপণে জীবন বাঁচানোর আকুতি জানালেও রেহাই মেলেনি তাদের। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ মতো ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার সময়ও নিরস্ত্র মানুষগুলোর উপর এভাবেই টার্গেট করে সরাসরি গুলি চালানো হয়। পুলিশের গুলি থেকে বাঁচতে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা লোকজনকে নির্মমভাবে পেটানো কিংবা গুলি চালানো হয়। পলায়নরত মানুষগুলোর উপর চালানো হয় পৈশাচিকতা। যুদ্ধের ময়দানে আত্মসমর্পণ করা শত্রু সেনাদের যেভাবে হাত উঁচিয়ে আত্মসমর্পণ করানো হয়, ঠিক সেভাবেই নিরস্ত্র হেফাজত কর্মীদের হাত উঁচু করে পালাতে বাধ্য করা হয়। তবে যুদ্ধের ময়দানে আত্মসমর্পণকারী শত্রু সেনাদেরও কোনো ধরনের নির্যাতন কিংবা লাঞ্ছিত করা হয় না, যেভাবে করেছিল দেশের নিরীহ নিরস্ত্র নাগরিকদের রাষ্ট্রীয় বাহিনী। অথচ সরকারের লালিত কিছু গণমাধ্যম সেই নিষ্ঠুরতাকে বৈধতা দিতে হেফাজত কর্মীদের জঙ্গি এবং সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে সে সময়। সেদিন পুলিশের গুলি এবং হামলা থেকে জীবন বাঁচাতে অনেকে বিভিন্ন স্থানে শুয়ে পড়ে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা উঠে চলে যায়। এই দৃশ্য ধারণ করে অপপ্রচার চালায় সরকারের তল্পিবাহক মিডিয়াগুলো। বলা হয় মরার ভান করে পড়েছিল হেফাজত কর্মীরা, মূলত কেউই মারা যায়নি। মনে হবে একটা মানুষ, আমরা এরকম ছবিও তুলতে গেছি কিন্তু ধোকা খেয়েছি যে ওটা মানুষ না। আরেকবার একটু অঙ্ক মিলাই ভাবুন তো দর্শক, মনে মনে সেই রাতে শাপলা চত্বরের ঘটনায় আপনার চেনা কেউ কি মারা গেছে? নিজ দেশের নাগরিকদের ওপর কোনো রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরতা চালানোর এমন দৃশ্য পৃথিবীতে বিরল। কেবল মাদ্রাসা পড়ুয়াই নয়, অনেক সাধারণ মানুষের লাশও পড়ে থাকতে দেখা গেছে সেদিন। গুলিবিদ্ধ রক্তাক্ত আহতদের সঙ্গীদের নিয়ে যেতে দেখা গেলেও পড়ে থাকা লাশ কাউকেই নিতে দেয়া হয়নি। কেবল রাজপথেই নয়, আশপাশের বিভিন্ন মসজিদ, ভবন এবং অলিগুলোতে ঢুকেও পলায়নপর মানুষের উপর গুলি চালানো হয়। দল বেঁধে কান ধরিয়ে বসিয়ে রাখা হয় অনেককে। আমাদের উপরে গুলি চালাইছে, আমার পায়ে গুলি লাগছে। আল্লাহ তুমি এটার বিচার করো, আল্লাহ তুমি এটার বিচার করো। হঠাৎ আসলে আমাদের আক্রমণ করা হয়েছে, আমরা এটা ভাবতে পারিনি যে আমাদের আক্রমণ করা হবে। চারদিকে মুহুর্মুহু গুলি আর অন্ধকারের মধ্যে চাইলেই ঝুঁকি নিয়ে অলিগলিতে প্রবেশ করা সম্ভব হয়নি ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের। ফলে
সেখানে কত সংখ্যায় মানুষ হতাহত হয়েছিল তা জানা সম্ভব হয়নি আজও। চতুর্দিক থেকে আমাদের গুলি করছে, আমরা শেষ পর্যন্ত আগেইতেও পারি না, পিছুইতে পারি না, পরবর্তীতে গলির ভিতরে ঢুকতে বাধ্য হয়েছে এবং গলির যেদিকেই যায় সেদিক থেকে গুলি করতেছে। 6 মে সকালের দিকে সব ভয় ভীতি উপেক্ষা করে সন্তানের খোঁজে বের হন এই হেফাজত নেতা। ফজরের আগে আগে সম্ভবত এটা বন্ধ হয়ে গেছে। তখন আমার ছেলে আমাকে ফোন দিল, ওর ফোনটাও হারাই গেছে। ফোন দিল যে আব্বু আমি তো একটা জায়গায় বসছি রে, আহত হয়ে পড়ে আছি, তুমি আমাকে দিতে আসো তাড়াতাড়ি। লালবাগ মাদ্রাসায় তিনি আল্লামা শফির সঙ্গে অবস্থানের কারণে শাপলা চত্বরের রাতের কোনো চিত্র তার চোখে ধরা পড়েনি, কিন্তু সকালে সন্তানের খোঁজে বের হয়ে দেখতে পান বিভৎসতার নমুনা। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত বের হয়ে গেলাম ওই অবস্থায়। তখন আজান হয়েছে বা হবে এরকম একটা পরিস্থিতি। কমলাপুরের কাছাকাছি কোন এক মসজিদে, সেখানে আরো অনেক আহত ছিল। পাটা লম্বা করে মসজিদের বাইরে বের করে দিয়ে শুয়ে আছে, পড়ে আছে। প্রথমত গণমাধ্যমকে সরিয়ে দেয়া, দ্বিতীয়ত বিদ্যুৎ সেবা বন্ধ করে দেয়া এবং ভোরের আলো ফোটার আগেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় হতাহতের রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে ফেলা, অর্থাৎ ঘটনার সব আলামত নষ্ট করে ফেলা হয় সে সময়। তবে কি ঘটনাকে ধামাচাপা দিতেই এসব পরিকল্পনা নেওয়া হয়েছিল? 5 মে শাপলা চত্বরের ঘটনায় বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের নেতৃত্বে একটি গণকমিশন গঠন করা হয়। আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট কথিত ওই বেসরকারি গণকমিশনের সদস্য সচিব ছিলেন ঘাতক দালা নির্মূল কমিটি ঘাদানিক নেতা শাহরিয়ার কবির। গণকমিশনের হেফাজতের তাণ্ডবের শ্বেতপত্র নামে প্রকাশিত প্রতিবেদনে নিহতের সংখ্যা 39 জন বলে উল্লেখ করা হয়। তবে নিহতদের কেউই শাপলা চত্বরের মূল অভিযানে মারা যাননি বলেও শ্বেতপত্রে উল্লেখ করা হয়। অন্যদিকে নিহতের সংখ্যা নিয়ে সরকারের মধ্যেই দ্বিধাবিভক্তি দেখা দেয়। গণকমিশনের শ্বেতপত্রেই বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করেছিল 28 জনের তালিকা, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাটি কখনোই প্রকাশ করেনি। তবে বিভিন্ন সময় সরকারের কর্তা ব্যক্তিরা নিহতের সংখ্যা 11 জন বলে জানিয়েছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে 13 জন নিহত হওয়ার দাবি করা হয়। 5 মের হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে এভাবে এক এক সময় এক এক তথ্য প্রকাশ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। ফলে সরকারের এসব তথ্য কোনো গ্রহণযোগ্যতা পায়নি। গত সরকারের একটা সুক্রিয়া মাহফিল করছিল, আপনারা জানেন, আমাদের স্বীকৃতি দেওয়ার কারণে। এটাও একটা চক্রান্ত ছিল আমাদের বিরুদ্ধে। এখানে সামরিক সচিব মেজর জেনারেল আবেদিন সাহেব, উনি এটার আয়োজক ছিলেন। স্বাগত বক্তব্যে বলছিলেন যে শাপলা চত্বরে হতাহতের মতো কোনো ঘটনা ঘটে নাই। তো এটার প্রতিবাদ করছিলেন জুনায়েদ বাবুনগরী সাহেব, আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব। পরের দিন পত্রিকায় আসার পরে উনি আমাকে রিং দিলেন। ওনাকে বললাম কোনো শহীদ হয় না, শহীদের তালিকা আমার কাছে আছে। উনি বলে যে আমাদেরকে তো কেউ বলেনি। আমি বললাম কি বললেন আপনি, এটা আপনাদেরকে বলবে কিভাবে? যেই পরিবারে শহীদ হয়েছে এই শহীদ পরিবারের এই লাশটা তো দাফন করতে দেন নাই আপনার গোয়েন্দা বাহিনী। ওই বছর মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষ থেকে 5 ও 6 মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত 61 জনের একটি তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, 61 জনের এই তালিকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর দ্বারা বিচার বহির্ভূত গণহত্যার শিকার ব্যক্তিদের নাম উঠে এসেছে। 5 এবং 6 তারিখে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর, সেটার ফ্যাক্ট ফাইন্ডিং করা বা তথ্য অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার গ্রাসরুট লেভেলে, একেবারে গ্রাম পর্যন্ত, ভিক্টিমের বাড়ি পর্যন্ত যে এই তথ্য অনুসন্ধানটা করি। এ নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে শেখ হাসিনার সরকার। এরপর অধিকারের কাছে সেই তালিকা চাওয়া হয়, কিন্তু ভুক্তভোগী পরিবারগুলো সরকারের রোষানলে পড়তে পারে এমন আশঙ্কায় তালিকা প্রকাশ করেনি অধিকার। এতে আরও ক্ষিপ্ত হয় সরকার। গ্রেপ্তার করা হয় অধিকার সেক্রেটারি আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানকে। অধিকার কার্যালয়ে অভিযান চালিয়ে কম্পিউটার সহ বিভিন্ন নথিপত্র নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং অনুগত বিভিন্ন গণমাধ্যম এই তালিকাকে মিথ্যা ও বানোয়াট প্রমাণে উঠে পড়ে লাগে। ছড়ানো হয় নানা বিভ্রান্তিকর তথ্য। আমাদের এই তদন্ত রিপোর্ট প্রকাশের পরে যখন আমাদেরকে বলা শুরু করলো যে এতজন লোক নিহত হয়নি, আমরা মিথ্যাচার করছি, আমরা বলেছিলাম যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটা তদন্ত টিম গঠন করলে আমরা আমাদের 61 জনের তালিকা তাদেরকে হস্তান্তর করব, আমাদের প্রতিবেদন তাদেরকে হস্তান্তর করব,
কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। শাপলা চত্বরে নিহতের সংখ্যা নিয়ে হেফাজতের করা একটি তালিকা আমাদের হাতে এসেছে। মূলত অধিকার তাদের তালিকা তৈরিতে হেফাজতের ওই তালিকা থেকে সহায়তা নেয় বলে জানান নাসির উদ্দিন এলান। তবে হেফাজতের তালিকা হুবহু অনুসরণ করেনি সংস্থাটি। এ কারণে অধিকারের তালিকার সঙ্গে তাদের মিলও নেই। হেফাজতের তালিকায় অনেকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা ছিল না, ফলে নিহতের সংখ্যা আরও বেশি থাকলেও যাচাই বাছাই এবং অনুসন্ধান শেষে ৬১ জনের নাম প্রকাশ করে অধিকার। এতিম শিশু কিশোর মাদ্রাসা থেকে এসেছিল এই সমাবেশে যোগ দিতে, যাদের বাবা মা কেউই নাই, এবং পরবর্তীতে ওই সমস্ত মাদ্রাসায় ল এনফোর্সিং এজেন্সি যে হুমকি দিয়েছিল যে এটা প্রকাশ করে তাদের জন্য বিপদ হবে। এর ফলে একটা ব্যাপক সংখ্যক নিহতর সংখ্যা আমরা কালেক্ট করতে পারিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদেরকে এই ঘটনায় করা মামলায় সাজাও প্রদান করা হয়। অন্যদিকে হেফাজতের করা তালিকায় মোট ৮৮ জনের নাম উঠে এসেছে। তালিকাটি তৈরি করেন সংগঠনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল করিম কাসেমি, যিনি বর্তমানে সংগঠনের যুগ্ম মহাসচিব। তিনি ব্যক্তি উদ্যোগে তালিকাটি তৈরি করেন বলে আমাদেরকে জানান। তালিকাটির অধিকাংশই পত্রপত্রিকা থেকে নেয়া, ফলে তালিকায় কিছু ত্রুটিও পাওয়া যায়। এর মধ্যে অন্যতম অনেকেরই পূর্ণাঙ্গ নাম ঠিকানা না থাকা। মিডিয়ার মাধ্যমে, গার্জিয়ানদের মাধ্যমে, বিভিন্ন ওয়েতে মানে ধারাবাহিক কোনো সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা এগুলি করতে পারি নাই। তালিকায় যাদের নাম রয়েছে তাদের কেউ কেউ শাপলা চত্বর ছাড়াও রাজধানীর বাইরে অন্য এলাকায় নিহত হন। যদিও এত বড় একটি ঘটনায় কোনো একক ব্যক্তির পক্ষে তদন্ত করে নিহতদের তালিকা তৈরি করার বিষয়টি দুঃসাধ্য কাজ, কিন্তু শাপলা চত্বরের মতো এত বড় একটি ঘটনায় সারা দেশে হতাহতের তালিকা তৈরিতে কেন হেফাজত নেতারা উদ্যোগী হলেন না, সেই প্রশ্ন ছিল আমাদের। কমিটিটা ওই সময় তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল যে কমিটির নাম নিয়ে কেউ পরিচয় দেওয়াটা কঠিন ছিল ওই সময়। তবে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা পারি না, এটা তো আমাদের এটা স্বীকার করতেই হবে। কথা হচ্ছে, মাওলানা ফজলুল করিম কাসেমির একক প্রচেষ্টায় যদি তালিকা তৈরির ক্ষেত্রে এতখানি এগোনো যায়, তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ নেওয়া হলে নিশ্চয়ই এ ব্যাপারে আরও অনেক দূর এগোনো সম্ভব হতো। তাই হেফাজতে ইসলামের নেতারা যে ব্যাখ্যায় দাঁড় করেন না কেন, এর ব্যর্থতার দায় তারা এড়াতে পারেন কিনা সেটাই প্রশ্ন। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW 2013 সালের 1 আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। ব্লাড অন দ্য স্ট্রিট, দ্য ইউজ অব এক্সেসিভ ফোর্স ডিউরিং বাংলাদেশ প্রোটেস্ট শীর্ষক প্রতিবেদন অনুযায়ী সেদিন শাপলা চত্বরে কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের উপরে হঠাৎ আক্রমণ করে এবং গ্যাস, টিয়ার সেল এবং আমাদেরকে গুলি করে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং হেফাজতে ইসলামের তালিকা অনুযায়ী নিহতদের সংখ্যা 100-রও কম। আমি এখানে প্রায় 250-র মতো সংগ্রহ করছিলাম, কোনোটার বাপের নাম নাই, ঠিকানা নাই, এরকমই। কিন্তু পরবর্তীতে আদিলুর রহমান সাহেব ওনার এই তথ্যটা যখন সরকার চ্যালেঞ্জ করলো, এগুলি আস্তে আস্তে আমি কমাইছি, বারবার কাটশিট করছি, তো লাস্ট পর্যায়ে আসা 100-র কম। এ ব্যাপারে আমাদের অনুসন্ধান বলছে, 5ই মে শাপলা চত্বরের ঘটনায় নিহত অনেক লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। মূলত দেশে বেওয়ারিশ লাশ দাফনের একমাত্র প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম। নাম পরিচয় কিংবা স্বজনহীন মানুষের লাশগুলোর ফ্রি দাফন সেবা দিয়ে থাকে সংস্থাটি। আমার হাতে যে কাগজগুলো দেখছেন, এগুলো মূলত আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে পাওয়া কিছু নথি। 9/11/2014 সালে আঞ্জুমানের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম স্বাক্ষরিত এই নথিতে 2013 সালের মে মাসে অস্বাভাবিক সংখ্যায় বেওয়ারিশ লাশ দাফনের তথ্য উঠে এসেছে। সংস্থাটির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা এই নথিতে কি আছে, চলুন তা দেখে নেওয়া যাক। 2010 সালের জুলাই থেকে 2014 সালের অক্টোবর পর্যন্ত মোট 52 মাসের তথ্য রয়েছে এই নথিতে। ফ্রি লাশ দাফন কলামটিতে প্রতি মাসে সংস্থাটি কতগুলো বেওয়ারিশ লাশ দাফন করে তার হিসাব দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কেবলমাত্র 2013 সালের মে মাসের সংখ্যাটি বাদ দিয়ে যদি অন্য মাসগুলোর হিসাব করি, তাহলে দেখা যাবে বাকি 51 মাসের মধ্যে 2010 সালের জুলাই মাসে সর্বনিম্ন 50টি
এবং 2012 সালের নভেম্বর মাসে সর্বোচ্চ 145টি লাশ দাফন করেছে আঞ্জুমান। আবারও বলছি, আঞ্জুমানে মুফিদুল ইসলামের এই তালিকায় থাকা 52 মাসের হিসাবের মধ্যে 2013 সালের একমাত্র মে মাসটি বাদে বাকি 51 মাসের মধ্যে একটি মাসে সর্বাধিক 145টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছিল। ব্যতিক্রম কেবল 2013 সালের মে মাসটি, যে মাসটিতে অন্য সব মাসের হিসাবকে পাল্টে দিয়ে অস্বাভাবিক যে সংখ্যা রয়েছে তা হল ওই মাসে সর্বমোট 367টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। অর্থাৎ কেবল মে মাস ব্যতীত বাকি যে 51 মাসের হিসাব ওই তালিকায় রয়েছে তার মধ্যে সর্বোচ্চ 145টি বেওয়ারিশ লাশ দাফনের উল্লেখ রয়েছে। এই সর্বোচ্চ সংখ্যাটি যদি আমরা মে মাসের 367 সংখ্যাটি থেকে বাদ দিই তাহলে এর বিয়োগফল দাঁড়ায় 222। অর্থাৎ ওই মাসে অতিরিক্ত 222টি লাশ দাফন করেছে আঞ্জুমান। যদি 2013 সালের শুধুমাত্র মে মাসটি বাদ দিয়ে হিসাব করি তাহলে ওই বছরের বাকি 11 মাসের গড় বেওয়ারিশ লাশের সংখ্যা দাঁড়ায় 96টির কিছু বেশি। অর্থাৎ 2013 সালে 11 মাসে গড়ে যে পরিমাণ লাশ দাফন হয়েছে, মে মাসে এই গড় হিসাবের 4 গুণের কাছাকাছি বেওয়ারিশ লাশ দাফন করেছে সংস্থাটি। অন্যদিকে ওই বছরের শুধু মে মাস বাদ দিলে বাকি 11 মাসের মধ্যে অক্টোবরে সর্বোচ্চ 138টি লাশ দাফন করা হয়েছিল। সেই হিসাব ধরে অক্টোবরের 138 সংখ্যা থেকে মে মাসের 367 সংখ্যাটির বিয়োগফল হয় 229। অর্থাৎ মে মাসে অতিরিক্ত 229টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। এর সঙ্গে হেফাজতে ইসলামের কাছে নাম পরিচয় সহ থাকা 88টি লাশের হিসাব যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় 317। অর্থাৎ 5 ও 6 মে শাপলা চত্বরের ঘটনায় 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন, একথা নির্দ্বিধায় বলা যায়। এর মধ্যে যদি 17টি লাশকে শাপলা চত্বরের বাইরের অন্যত্র ধরে নেই, এরপরও কমপক্ষে 300 মানুষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়। এ ব্যাপারে আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি আমরা। তাদের কাছ থেকে পাওয়া নথিটি আরও একবার তাদেরকে দেখাই। তবে 367টি লাশ কোথায় কবে দাফন করা হয়েছে এ বিষয়ে আঞ্জুমানের এই কর্মকর্তা জানান, তিনি মাত্র কয়েক মাস হল প্রতিষ্ঠানটিতে যোগদান করেছেন, তাই এ ব্যাপারে তার কোনো ধারণা নেই। এখন যারা কর্মরত আছেন দাফন সেবাতে, এই কর্মকর্তা দুজনই নতুন। তিনি আমাদেরকে পরামর্শ দেন সংস্থাটির দীর্ঘদিনের ট্রাস্টি সদস্য ও মুখপাত্র মোহাম্মদ আজিম বক্সের সঙ্গে কথা বলতে। আমরা আজিম বক্সের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সে সময় জুরাইন এবং আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ লাশগুলো দাফন করা হতো। ওই সময় তো জুরাইন আর আজিমপুরই ছিল। এখন তো যেমন দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো কবরস্থানে আমাদের লাশ দাফন জায়গা দিচ্ছে। আমরা তার কথার সূত্র ধরে প্রথমে জুরাইন কবরস্থানে যাই, কিন্তু সেখানকার সদ্য নিয়োগপ্রাপ্ত মোহরা 2013 সালের নথিপত্র ঘেটে আমাদের জানান, ওই বছর তাদের নথিতে কবরস্থানে এমন অস্বাভাবিক সংখ্যায় কোনো বেওয়ারিশ লাশ দাফনের তথ্য নেই। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চাননি তিনি। যেদিন মারা গেছে। এরপর আমরা যাই রাজধানীর আজিমপুর কবরস্থানে। সেখানেও এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কবরস্থানের মোহরা নথি ঘাটাঘাটি করে মে মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফনের তথ্য খুঁজে পাননি। মে মাসের 5 তারিখের পরে যেই কয়টা আসছে যৎসামান্য আপনারা দেখলেন হয়তো আসছে, যেগুলি এগুলো আঞ্জুমানের মাধ্যমে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের মাধ্যমে কোনো লাশ সময় আসে নাই, কারণ আমি ছিলাম তৎকালীন সময়। সে সময় আঞ্জুমানের বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো একজনের সঙ্গে আমরা কথা বলতে চাই, কিন্তু আজিম বক্স জানান, সে সময়ের চালক সহ পুরনো কর্মকর্তা কর্মচারীদের অধিকাংশই চাকুরি ছেড়ে চলে গেছেন। এখন যেমন একজন অফিসারই আছে, উনি কিন্তু লাস্ট রিসিভ করেন। তখন এই সিস্টেম ছিল, তখন ছিল আমাদের ড্রাইভার ক্যারিয়াররা যেত, ওই চালানের মাধ্যমে নিয়ে আসতো। ওই চালানটা যখন আবার আমরা লাশ কবরস্থানে নিয়ে গেলাম তখন সিটি কর্পোরেশন রিসিভ করে নিত। সেই ড্রাইভার তারা কি আছে না? এটা তো বলা মুশকিল। তবে যদি কবরস্থানে দাফন না করা হয়ে থাকে তবে লাশগুলো কোথায় দাফন করা হয়ে থাকতে পারে তা জানতে আমরা আরও অনুসন্ধান চালাই। আবারও আঞ্জুমানের কাছে যাই। এই ট্রাস্টি জানান,
আঞ্জুমানের লাশগুলো গাড়ির চালকরা পুলিশের কাছ থেকে গ্রহণ করে থাকে। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই পুলিশের পোস্টমর্টেম ব্যতীত কোনো লাশ তারা দাফন করেন না। আমাদের কাছে সরকার যে লাশগুলো হ্যান্ডওভার করে উইথ পেপার এবং তার যে আপনার মর্গের যে সমস্ত আপনার ডকুমেন্ট এগুলো দিয়ে কিন্তু আমাদের কাছে সাবমিট করে। আর তাছাড়া আমরা কিন্তু লাশ নিতে পারি না। এখন যেভাবে আপনার পুলিশ থেকে বা মর্গ থেকে যেভাবে ডকুমেন্টগুলো পাই, তখন কিন্তু এত সিস্টেমেটিক ছিল না। তখন শুধু চালানের মাধ্যমে আমরা পেতাম। এই যে এখন চালানগুলোর থেকে যোগ করেই কিন্তু আপনাদের দেওয়া হতো। তাহলে লাশগুলো কোথায় দাফন করা হয়েছে কিংবা সেগুলোর কি পরিণতি ঘটেছে, সেই প্রশ্নের উত্তর অমীমাংসিতই রয়ে গেল। ওই সময় ওই অকারেন্সের পরে যে লাশ আসছে, ওগুলা কি মর্গ হয়ে আসছে কি না এটা আমি জানি না। মর্গের বাইরে তো আমরা যেতে পারি না। শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে তখন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জুরাইন কবরস্থানের সারি সারি নতুন কবরের ছবি প্রকাশ করা হয়। সে সময় আব্দুল জলিল নামের এক বাক প্রতিবন্ধী গোরখোদকের সাক্ষাৎকারও প্রচার করা হয়। তিনি ইশারা ভাষায় জানান 14টি দাঁড়িয়েওয়ালা ব্যক্তির লাশ দাফন করতে দেখেছেন। জুরাইন কবরস্থানে অনেক লাশ বেয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। তাহলে বাকি লাশগুলো কোথায়, সেই প্রশ্ন রয়েই গেল। আমরা জানতে পেরেছিলাম অনেক লাশ বিভিন্ন জায়গায় ডাম্পিং করা হয়েছে। এমন বাস্তবতায় আমরা দ্বারস্থ হই ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ সদর দপ্তরের। কিন্তু পুলিশের নথিতে এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে আমাদেরকে জানানো হয়। এমনকি ডিএমপি কিংবা পুলিশ সদর দপ্তরে অপারেশন সিকিউর শাপলা সম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানানো হয়। তাদেরকে ওখান থেকে সরানোর জন্য যে কাজগুলি করা হয়েছে, তো এগুলো এখন আবার নতুন করে রিভিউ করা হবে যে আসলে এই নিরপরাধ লোকের উপরে এভাবে গুলি করা বা আইন প্রয়োগ মানে বল প্রয়োগ করা, এটা কতখানি যৌক্তিক ছিল। 5 মে শাপলা চত্বরের নৃশংস হামলার পরিকল্পনা, আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন কর্মকর্তা অংশ নিয়েছিলেন সেই হামলায়, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট এবং পুলিশের অপারেশন সিকিউর শাপলা কিভাবে পরিচালিত হয়েছিল, সেই তথ্য আপনাদের সামনে উন্মোচন করতে চাই আমরা। সেদিন মাঠে থেকে অভিযানে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে অন্যতম সাবেক আইজিপি শহীদুল হক। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এই কর্মকর্তা তখন অ্যাডিশনাল আইজিপি অ্যাডমিন অপারেশন হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি শেখ হাসিনাকে অভিযানের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানাতে টেলিফোন করেন। কন্ট্রোল রুমে বসে শেখ হাসিনাকে বলেন, চারদিক থেকে ধাওয়া দিয়ে হেফাজত কর্মীদের দৈনিক বাংলা মোড় দিয়ে পালানোর সুযোগ করে দেয়া হবে। পুরস্কার স্বরূপ পরবর্তীতে পুলিশের আইজিপি হন এই কর্মকর্তা। বিভিন্ন মামলায় গ্রেপ্তার সাবেক এই আইজিপি এখন কারাগারে। আব্দুল জলিল তৎকালীন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা এই কর্মকর্তা সেদিন সভায় দম্ভ করে বলেন, আমাকে দায়িত্ব দিন, মুক্তিযুদ্ধ করেছি, আরেকবার না হয় যুদ্ধ করব। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা সেদিন যুদ্ধে নেমেছিলেন। শেখ মারুফ হাসান খুলনার তেরোখাদা উপজেলার পান্তিতা গ্রামে জন্ম নেয়া শেখ মোহাম্মদ মারুফ হাসান সেদিন মাঠে থেকে সরাসরি নির্দেশনা দেন অভিযানে। শাপলা চত্বরের সেই অভিযানের পুরস্কার হিসেবে অতিরিক্ত আইজি পদমর্যাদায় উন্নীত হওয়া ছাড়াও পুলিশের বিভিন্ন অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। তৎকালীন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি এস এম মেহেদী হাসান 5 মে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের ওপর নির্মম নিষ্ঠুরতায় মেতে ওঠেন। হেফাজতকে দমনের এই বীরত্বগাথা তিনি গর্বভরে পরবর্তীতে সবার কাছে বলে বেড়াতেন। ইব্রাহিম ফাতেমি 2013 সালে তিনি ডিএমপির ট্রাফিক বিভাগের ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্বে ছিলেন। শাপলা চত্বরের অপারেশনে সরাসরি অংশ নেয়া এই কর্মকর্তা নিজেকে প্রমাণ করতে নিরীহ হেফাজত কর্মীদের উপর নির্বিচারে গুলি চালান বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে। যদিও সেদিনের ঘটনায় তার সম্পৃক্ত থাকার বিষয়টি আমাদের কাছে অস্বীকার করেন তিনি। ওইখানে আমি বলছি ওই সময় অসংশ্লিষ্ট ছিলাম না, আমার নাম নাই, আমি জানি আমি ছিলাম না এটাতে। মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি পরবর্তীতে ডিআইজি পদমর্যাদায় উন্নীত হন। জানা গেছে বিলাসবহুল হোটেলের মালিকানা সহ স্ত্রী এবং নিজের নামে গড়েছেন অঢেল সম্পদ। ইমাম হোসেন জানা গেছে ডিএমপির ডিসি ফিন্যান্স শাখার তৎকালীন এই কর্মকর্তার সামনে হেফাজতের কর্মীরা সেদিন তাদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানান। শহীদ আবু সাইদের মতো কয়েকজন বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়ালে ইমাম হোসেন তাৎক্ষণিক তাদের উপর গুলি চালান।
এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। পরে তিনি গর্ব করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই ঘটনা বলেও বেড়ান। পুরস্কার হিসেবে বাগিয়ে নেন একের পর এক পদোন্নতি। পরবর্তীতে তার বিরুদ্ধে সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ ওঠে। মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম সেবা পিপিএম বার পদকে ভূষিত পুলিশ হেডকোয়ার্টার্সের তৎকালীন উপকমিশনার আনোয়ার হোসেন, যিনি পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি অভিযানে মাঠে থেকে সরাসরি নেতৃত্ব দেন এবং হেফাজতের কর্মীদের উপর নৃশংসতা চালান। র্যাবের পক্ষ থেকে শাপলা চত্বরের অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। অভিযান শেষে ভোররাতের দিকে শাপলা চত্বরে উপস্থিত থেকে এভাবেই লাশগুলোকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায় তাকে। অভিযোগ রয়েছে, সেদিন তার নেতৃত্বেই হেফাজত কর্মীদের অনেক লাশ গুম করা হয়। কেবল শাপলা চত্বরের হত্যাকাণ্ডই নয়, আওয়ামী লীগ সরকারকে রক্ষায় জিয়াউল আহসান গুম, খুন, অপহরণ সহ নানা অপকর্মের জন্য কুখ্যাত হিসেবে পরিচিতি লাভ করেছেন। জানা গেছে, তার নেতৃত্বাধীন বাহিনীকে হত্যাকাণ্ডে মেতে উঠতে বাধ্য করেন তিনি, যিনি পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অভিযানে র্যাবের আরও যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন তারা হলেন তৎকালীন র্যাব 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান ইবনে রৌফ, র্যাব 3-এর অধিনায়ক মেজর সাব্বির সিদ্দিকী, র্যাব 1-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত এবং র্যাব 4-এর পরিচালক কামরুল হাসান। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন কমান্ডার কর্নেল এহিয়া আজম খান, যিনি 2011 সালে রাজশাহী সেক্টর কমান্ডার হিসেবে কথিত বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত বিশেষ আদালত 12-এর আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শাপলা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর আরও অনেক কর্মকর্তাই অংশ নেন। তবে আমাদের কাছে যাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, কেবল তাদের কথাই তুলে ধরা হয়েছে। সেদিনের অভিযানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সরাসরি অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকেই পুরস্কৃত করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে মেয়াদ শেষে স্পেনের রাষ্ট্রদূত, ডিএমপি কমিশনার বেনজির আহমেদকে র্যাব মহাপরিচালক ও আইজিপি এবং বিজেপি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদকে সেনা প্রধান করা হয়। শাপলা চত্বরে হেফাজতের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পর শুরু হয় অসংখ্য মামলা আর নানাভাবে হয়রানি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শাপলার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে কেবল ঢাকাতেই 53টি মামলা করা হয়, আর সারা দেশে এই সংখ্যা 80। কেবল মামলাই নয়, যেসব নিহতের পরিবার সে সময় লাশ বুঝে পেয়েছিল তাদের অনেককে দ্রুত লাশ দাফনে বাধ্য করা, প্রশাসনের ইচ্ছে অনুযায়ী জানাজা ও দাফনে বাধা বিপত্তি তৈরি করা, এ ব্যাপারে মুখ না খুলতে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন সহ নানাভাবে হয়রানি ও নিপীড়ন চালানো হয়, যেটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। যারা লাশ পায়নি, তারা তাদের স্বজন যে নিখোঁজ হয়েছে সেটার জন্য একটা জিডি করা, সেটা প্রশ্নই ওঠে না। তাহলে সেই পরিবারের পর একটা নির্যাতন, নিপীড়ন নেমে আসতো। যারা ইসলামিস্ট একটা কমিউনিটিকে নিশ্চিহ্ন করার জন্য যেই অপারেশন চালানো হয়েছিল, এটা গণহত্যার মধ্যেই পড়ে। মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে একসঙ্গে এত মানুষের হত্যার ঘটনা পাক হানাদার বাহিনীর সেই 25শে মার্চের কাল রাতের কথাই মনে করিয়ে দেয়। এদিকে হেফাজতের বিরুদ্ধে করা মামলাগুলো দীর্ঘ প্রায় 1 যুগ ধরে চলমান। আওয়ামী লীগ সরকারের সময় করা এসব মামলার কোনোটিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি। তবে বিভিন্ন ইস্যুতে হেফাজত নেতারা মাথাচাড়া দিয়ে উঠলে এসব মামলাকে তখন হাতিয়ার হিসেবে ব্যবহার করত সরকার। এই ঘটনায় যে মামলাগুলি আছে, সে মামলাগুলি এখনো ওভাবেই পেন্ডিং অবস্থায় আছে। আমার ধারণা, এটা ব্যক্তিগত, এটা হয়তো বা ধরেন এটাই হয়তো একটা হাতিয়ার হিসেবে তাদের বিরুদ্ধে হয়তো ব্যবহার করা বা এই ধরনের একটা চিন্তাভাবনা থেকে থাকতে পারে। আর না হলে কেন এতদিন এই মামলাগুলা পেন্ডিং থাকবে? 2013 সালের 5 মে শাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয় বুয়েটের তৎকালীন শিক্ষার্থী রেহান আহসানকে। অধিকারের তালিকায় 37 নম্বরে থাকা বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের মেধাবী এই শিক্ষার্থীর নাম হেফাজতের তালিকায় নেই। স্বজনরা রেহানের নিহত হওয়ার খবর পেয়ে
তার মৃতদেহ খুঁজতে গিয়ে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পায়, কিন্তু হাসপাতালে পাওয়া লাশের ময়না তদন্তের রিপোর্ট চাইলেও দেয়া হয়নি পরিবারকে। একটা ন্যায় সংগত প্রতিবাদী অংশ নেওয়ার জন্যটাই আমার রেহানের জন্য কাল হয়ে যাবে। আমরা রেহানের পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত পাইনি। প্রথম দিকে ওরা লাশও ছাড়তে চাচ্ছিল না। আমাদের ফ্যামিলি মেম্বাররা কেউ আর্মিতে আছেন, সেই ইয়াতে হয়তো বা সেই জিম্মায় ওনারা ছেড়েছেন, তাছাড়া হয়তো লাশও আমরা পেতাম না। এমনকি বুয়েটে রেহানের জানাজা করতে চাইলে তার অনুমতি দেয়নি প্রশাসন। পরে তাকে নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়িতে দাফন করা হয়। সন্তান হারানোর শোক সইতে না পেরে কিছুদিনের মাথায় মারা যান রেহানের বাবা AKM মামুন আহসান। রেহানের এমন মৃত্যু তিনি কোনো মতেই মেনে নিতে পারেননি, তাই ভিতরে ভিতরে অমানবিক যন্ত্রণা, বাবার ঘাড়ে সন্তানের লাশ তিনি নিতে পারছিলেন না। পরের বছর হার্ট অ্যাটাকে তিনি মারা যান। আমাদের বেঁচে থাকার পরিধিটা আরো সংকুচিত হয়ে গেল। আমার বাবা একসময় ছাত্র রাজনীতি করতেন, ছাত্র মসজিদে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ভাইয়া মারা যাওয়ার পর আব্বু প্রথমে যেটা করেছেন সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলেন, এবং তিনি মারা যাওয়ার আগ মোমেন্ট পর্যন্ত হয়তো বিচারই চেয়ে গিয়েছে। কোন সরকার, পুলিশ, র্যাব, রাজনৈতিক দলের কোনো অধিকার নাই সন্তান হত্যা করা। আমি বারবার একটা কথা বলবো, সন্তান হত্যা করার কোনো অধিকার আপনাদের নাই। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে রেহান হত্যার ঘটনায় তার মা ইকফা তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। তুখোর মেধাবী একমাত্র ভাইকে হারানোর শোক আজও তাড়িয়ে বেড়ায় তার বোনকে। আমাকে ট্যাগিং দেওয়া হয়েছে জঙ্গি বোন, এবং সরকার থেকে করার নিষেধ ছিল যেন কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ না করে। আমি সন্তানের মৃত্যুর কারণ বলতে পারি নাই, শুধু নিকট আত্মীয় ছাড়া কেউ জানতো না। আমরা ছিলাম মৃত পরিবার। আমি আমার সন্তান হত্যার ন্যায় বিচার চাই দোষীদের শাস্তি। সেদিন শাপলা চত্বরে নিহত হন যশোর থেকে আসা হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হক নান্নু। অধিকারের তালিকার 19 নম্বর এবং হেফাজতের তালিকায় 55 নম্বরে থাকা যশোরের খড়কি ইউনিয়নের নান্নু পুলিশের গুলিতে নিহত হন। জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের করা একটি মামলায় তার পক্ষের সাক্ষী ছিলেন নান্নু। এ কারণে গোয়েন্দারা আগে থেকেই তাকে অনুসরণ করছিল। এক পর্যায়ে নান্নুকে পেয়ে পুলিশ প্রথমে পিটিয়ে তার 2 পা ভেঙে দেয়, এরপর তাকে গুলি করে ফেলে যায়। রাস্তার পাড়ি দিয়ে অন্ধকার সময় হচ্ছে আব্বুরা হেঁটে যাচ্ছিল দুজন কথা বলতে বলতে, সেই সময় আব্বুকে অ্যাটাক করে এবং যে মারছিল, যে দারোগা, উনি আব্বুর মোবাইলটা উঠাই নিয়ে গেছে সেই সময়। আমার আব্বুকে যখন গুলি করেছিল বারংবারই বলছিল যে তোকে আমরা অনেক সময় ধরে ফলো করছি, তুই হচ্ছে আল্লামা সাঈদীর সাক্ষী, তোকে দুনিয়া থেকে সরাই দিব। এখানে বুকের এখানে তাও ঠেকায় গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শাপলা চত্বরে আহতদের কেউ যাতে চিকিৎসা নিতে না পারে সেজন্য হাসপাতালে হামলা চালায় পুলিশ। আহত অনেককে গ্রেপ্তার করা হয়। রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ছেলে, দেখে মানে সবাই ওনাকে ঘিরে আছে, সাইকেল ফেলায় রেখে ওনাকে ঘাড়ে করে নিয়ে দৌড়ায় যাচ্ছিল, তখন ওনাকে পেছন থেকে গুলি করা শুরু করে। উনি দৌড়ায় যে একটা সিএনজির ভিতরে ঢোকে, সিএনজি থেকে ওনাকে নামায় মানে ওখানে আগুন ধরায় দেওয়া হয়। তো যাই হোক, উনি অনেক বাধা পেরিয়ে আব্বুকে ইসলামিক হসপিটালে প্রথমে তোলে। পুলিশি হয়রানির কারণে সেদিন কোনো হাসপাতালে নান্নুকে চিকিৎসা দিতে রাজি হয়নি। পরদিন 6 মে তাকে একটি বেসরকারি হাসপাতালে অতি গোপনে ভর্তি করা হয়। প্রায় 19 ঘন্টা পর তার চিকিৎসা শুরু হয়। দীর্ঘ রক্তক্ষরণের কারণে নান্নু অজ্ঞান হয়ে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা। বায়োডেমে গেছে, ইবনেসিনায় গেছে, কেউ ভর্তি রাখতে চায়নি। সঠিক টাইমে ট্রিটমেন্ট না দেওয়ার কারণে ওখানে ইনফেকশন হয়ে যায়। পিতার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নান্নুর 2 মেয়ে, কিন্তু হেফাজত কর্মীর সন্তান হওয়ায় সেদিন যাত্রী হিসেবে পুলিশি হয়রানির ভয়ে তাদেরকে নিতে অস্বীকৃতি জানান পরিবহন শ্রমিকরা। আমাদেরকে কেউ গাড়িতে নিবেও না। যখন শুনছে যে আমার আব্বু আহত হয়েছে, ফেরি ছেড়ে চলে আসতেছে, এরকম সময় একটা লোকের খুব মায়া হয়। উন্নত চিকিৎসার জন্য পাশের আরেকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় হাফেজ নান্নুকে। এক পর্যায়ে সরকারের গোয়েন্দা বাহিনী টের পেয়ে যায়। এ কারণে 11 মে তাকে ঢাকার হাসপাতাল থেকে যশোরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার, কিন্তু পুলিশের ধাওয়ার মাঝে পথেই মারা যান মোজাম্মেল হক নান্নু। এমন বাস্তবতায় পিতার মৃত্যুতে সন্তানদের জন্য শোক প্রকাশে কান্না করাও ছিল
বারণ। এটা হচ্ছে ধামরাইলের ভিতরে এই সময়টা আর কি আপু মারা গেছে। আপু মারা যাওয়ার মানে 5 মিনিট হবে, 5 মিনিটের ভিতরে আমাদের সামনে একটা পুলিশের গাড়ি, পিছনে একটা পুলিশের গাড়ি ধাওয়া শুরু করছে। মানে এটা ঢাকা থেকেই আর কি ওরা ফলো করতে করতে যাচ্ছে আমাদের সাথে। কানতেও পারছি না ভয়ে, যেমন আব্বুর এই পরিস্থিতি। পথে পথে পুলিশের ধাওয়া সত্ত্বেও অ্যাম্বুলেন্স চালকের সাহসিকতা এবং ভাগ্য সহায়ক হয় পিতার লাশ নিয়ে রাতে যশোরে পৌঁছে সন্তান ও স্বজনরা। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর এক পরিস্থিতি। পুরো যশোর আমাদের বাড়ির এরিয়া, পুরো এলাকা পুলিশ আর পুলিশ ছিল। এত পুলিশ, মানুষের কোনো অস্তিত্ব নাই ওখানে। তখনকার যিনি এসপি সাহেব উনি বললেন যে অনেক কিছু ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, আমরা লাশটা নিয়ে যেতে চাচ্ছি। নান্নুর লাশ কেন পুলিশ বারবার ছিনিয়ে নিতে চাইছিল সেটি ছিল সবচেয়ে বড় প্রশ্ন। আমাকে দাবি করা হয়েছিল যে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি শুধু বলবা যে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তিনি যে হেফাজতে জয়েন করে মারা গেছে এটা তোমরা বলো না, মুখটা বন্ধ করে দাও। তখন আমি বললাম যে আমার আব্বু তো ইসলামের জন্য মারা গেছে, জীবন দিছে, আমি কেন বলবো যে আমার আব্বু অ্যাক্সিডেন্ট করছে? আমি এটা বলতে পারবো না। তারপর থেকেই প্রশাসনিক চাপটা বেড়ে গেছে। প্রশাসনের বাধা বিপত্তি উপেক্ষা করে নান্নুর লাশ দাফন সম্পন্ন হলেও এর পরের পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না সুমাইয়া। সেদিন গণমাধ্যমের সাক্ষাৎকার দেয়াই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। 2 জন সাংবাদিক আসে, বলছে যে আমরা তো কোনো দলীয় না, জাস্ট আপনার আব্বু এভাবে মারা গেল, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমার কথাটা এতটুকুই ছিল যে এই যে সরকারের আমলে আমার বাবাকে এভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমি এই সরকারের পতন চাই। এরকম সময় বিভিন্ন সাইড থেকে আপনার পুলিশের গাড়ির হর্ন, আমাদের বাড়িটা ঘিরে ফেলা হলো। সে সময়কার তরুণী সুমাইয়াকে পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয়ে প্রায় 3 বছর ফেরারি আসামির মতো বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে হয়। এই 3 বছরে তিনি নিজ বাড়িতে ফিরতে পারেননি। এরপর থেকে পুরোটাই ফেরারি হয়ে গেছি, মানে কোনো একটা সময় বসে থাকতে পারিনি। মানে হুলিয়া যাকে বলে, মানে আমি যশোরে ঢুকলেই জানাজানি হয়ে যেত যে আমি যশোরে আসছি। নান্নুর মৃত্যুতে বিধবা হন তার স্ত্রী, এতিম হয়ে পড়ে সন্তানরা। স্বামীর স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন শাহনাজ বেগম। সন্তানদের নিয়ে অসহায় শাহনাজ বেগম আর্থিক অনটনে পড়ে স্বামীর ভিটেমাটিও হারিয়েছেন। তাই অনিশ্চিত এক ভবিষ্যৎ এখন তার সামনে। এর সুষ্ঠু বিচার চাই। যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, কোথায় যাব তাও জানি না। আমার নেমে যেতে হবে বাড়ির থেকে অল্প সময়ের ভিতরে। এই সরকারের কাছে আমি দাবি রাখবো যে আমাদের দিকে যাতে তিনি একটু দয়া করে। আমরা 5টা ভাই বোন, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এখনো। আমরা যে আমাদের 3 বোনের বিয়ে হয়েছে, তো আমরা শ্বশুর বাড়ি থেকেও সেভাবে ভালো কোনো পাই না। এখনো মানসিক টর্চারিং এর উপরেই থাকি। হয়তো বা বাবা নেই, এই কারণে সরকারের কাছে দাবি করব যে আমাদের জীবনের একটা নিরাপত্তা আর আমার বাবার মৃত্যুর যে বিচারটা, এটা যেন উনি সঠিকভাবে করে। সে রাতে শাপলা চত্বরে ক্লান্ত হেফাজত কর্মীদের কেউ তখন মহান সৃষ্টিকর্তার স্মরণে ব্যস্ত, কেউ আবার ঘুমিয়ে পড়েন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই যৌথ বাহিনীর বেপরোয়া গুলি আর পিটুনিতে হতাহত হন অনেকে। তাদেরই একজন মাওলানা নজরুল ইসলাম। ঘুমন্ত অবস্থায় রাইফেল দিয়ে পিটিয়ে তার মাথা থেতলে দেয়া হয়। 12টা পর্যন্ত মানে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, তারপর ওনার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, আর কথা হয় নাই। রাইফেলেরই দিয়ে এই যে বামপাশে বাড়ি দিচ্ছে, এটা ভাইটা ভিতরে ঢুকে গেছিল। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 14ই মে মারা যান নজরুল ইসলাম। কিন্তু নিহত স্বামীর লাশ নিতে গিয়ে পুলিশি হয়রানি আর নতুন ষড়যন্ত্রের মুখোমুখি হন স্ত্রী। মতিঝিল থানার যে ওসি আর এসআই যে ছিল, ওরা মনে করেন আমাকে ওইখানে মানে ওরা বলতেছে যে আমরা লেখা দিব যে হেফাজতের যার যার নাম বলবো এই নামের উপরে লেখা দিব, আমি ওইখানে আপনি সিগনেচার করবেন যে ওরা আমার স্বামীকে মারছে, আমরা এইভাবে সাজাবো। তখন আমি মনে খুব রাগ হয়েছিলাম, তখন যে না আমি এটা পারবো না, আপনি যদি আমার স্বামীর লাশ নাও দেন তবুও আমি এটা পারবো না। লাশটা আনার জন্য এই পরিস্থিতি হয়েছে যে বলার বাইরে। কিছু কিছু পুলিশরা এত জঘন্য যে কর মতো নাই, মা বোন মনে করে কোনোই করে না। অজ্ঞাত লোকজনের মারপিটে নজরুল ইসলাম আহত হয়ে মৃত্যুবরণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এছাড়া সুরতহাল রিপোর্ট কিংবা ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ কিংবা আঘাতের কোনো উল্লেখ করা হয়নি। বিয়ের মাত্র ২.৫ বছরের ব্যবধানে স্বামীকে হারানোর ৫ মাসের মাথায় পিতাকেও হারান রাবেয়া ইসলাম। এরপর বিয়ের পিঁড়িতে বসলেও বর্তমান স্বামীর সামান্য ভরণ পোষণটুকু মেলে না তার। গুলি করছে, আমরা তার বিচার চাই। আজকে আমার স্বামী যাওয়াতে আমার যে কি পরিস্থিতি হয়েছে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। হেফাজতের তালিকার ২৫ নম্বরে একমাত্র নারী হিসেবে একজন নারী নিহত হওয়ার বিষয়টি উঠে এসেছে। জানা গেছে তার অপরাধ ছিল তিনি শাপলা চত্বরে হেফাজত কর্মীদের কাছে রুটি বিক্রি করছিলেন। এ কারণে ৪ ছেলে ও ১ মেয়ের মাকে সেদিন গুলি করে হত্যা করা হয়। তালিকায় থাকা মোবাইল ফোন নম্বরটিতে যোগাযোগ করে আমরা তার সন্ধানের চেষ্টা করি, কিন্তু নম্বরটি আর ব্যবহার হচ্ছে না বলে অপারেটর থেকে বলা হয়। যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। রুটি বিক্রেতা সেই নারী, রেহান, নান্নু কিংবা শাপলা চত্বরের ঘটনায় নিহত মানুষগুলো আমাদের কাছে হয়তো কেবলই কিছু সংখ্যা। তবে এক একটি মৃত্যু স্বজনদের কাছে শুধু কান্নাই নয়, এসব মানুষের মৃত্যুর পেছনে লুকিয়ে আছে চিরতরে কারো সন্তান, কারো বাবা, ভাই কিংবা স্বামী হারানোর বেদনায় ডুকরে কাঁদার গল্প। মূলত সেদিন শাপলা চত্বরে কত মানুষের প্রাণহানি ঘটেছিল আমাদের পক্ষে সেই উপসংহারে আসা কঠিন। একই সঙ্গে সেদিন কতজন আহত হয়েছিল সেই তথ্য জানা দরকার। এজন্য প্রয়োজন আরও ব্যাপক অনুসন্ধান। ভুক্তভোগী পরিবার হয়তো তাদের স্বজনদের আর ফিরে পাবেন না, তবে শাপলা চত্বরে ঘটে যাওয়া ইতিহাসের সেই বিচার বহির্ভূত প্রতিটি হত্যার বিচারের দায়ভার রাষ্ট্রের। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে যথাযথ তদন্ত করে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে ইতিহাসের কলঙ্ক মোচন করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এবং আমাদেরও। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।